হঠাৎ দেখলেন একদিন এই যে আমাদের বুকের খাঁচাটা আছে তার যে শেষ ভাগ এবং পেটের ওপরিভাগে আপনার কন্টিনিউয়াস যন্ত্রণা হচ্ছে। ভাবলেন অ্যাসিডিটি হয়েছে, একটা অ্যান্টাসিড টুক করে খেয়ে নিলেন, কিছুক্ষণ পরে ব্যথাটা চলে গেল। কিন্তু বারে বারেই মাঝে মধ্যে যদি এরকম হতে থাকে, সঙ্গে অন্যান্য কিছু লক্ষণ থাকে, তখন তো আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে, জানতে হবে কেন বারে বারে আপনার এই ব্যথাটা হচ্ছে, কেন বারে বারে আপনার এই যন্ত্রণাটা হচ্ছে। চিকিৎসক ডায়াগনোসিস করলেন আপনার গ্যাস্ট্রাইটিস হয়েছে। আপনি তো ভীষণ ভয় পেয়েছিলেন আপনার বোধহয় আলসারই হয়ে গেছে কিংবা ক্যান্সার। না, কোনোটাই হয়নি, গ্যাস্ট্রাইটিস হয়েছে। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা নতুন গল্প নিয়ে। অনেক সময় আমাদের অনেক শারীরিক সমস্যা হয়, কিন্তু চিকিৎসকরা আছেন তো, তারা আপনার ভয়টা দূর করে দেবেন, আপনাকে বলে দেবেন কেন আপনার এই সমস্যাটা হচ্ছে। আজ আমাদের গল্পের বিষয়বস্তু গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিসের অর্থ কি? এবারে আসি মূল কথায়। গ্যাস্ট্রাইটিস কি? গ্যাস্টার একটি গ্রিক শব্দ যার অর্থ গ্যাস্ট্রিক বা স্টমাক বা পাকস্থলী, আর আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। তাহলে এক কথায় বলা যায় গ্যাস্ট্রাইটিসের অর্থ ইনফ্লামেশন অফ স্টমাক, অর্থাৎ পাকস্থলীর প্রদাহ। প্রদাহ কোথায় হয়? পাকস্থলীর যে ইনারমোস্ট লেয়ার, সব থেকে ভিতরের যে লেয়ার, যে মিউকোসা বা শ্লৈষিক ঝিল্লি, সেইখানেই হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন হয়। মূল পর্বে যাওয়ার আগে গ্যাস্ট্রাইটিসের নামকরণ এবং ইতিহাস প্রসঙ্গে দু চার কথা বলে নিই। 1728 খ্রিস্টাব্দে প্রথম জার্মান চিকিৎসা বিজ্ঞানী জর্জ আর্নেস্ট স্টল এই গ্যাস্ট্রাইটিস নামকরণ করেন। ইটালির অ্যানাটমিক্যাল ফিজিশিয়ান জিওভান্নি বাত্তিস্তা মর্গাগ্নি এই পাকস্থলী বা স্টমাকের প্রদাহ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে গেছেন। বিভিন্ন ধরনের গ্যাস্ট্রাইটিস, যেমন আলসারেটিভ গ্যাস্ট্রাইটিস, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, নন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, এই বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করে গেছেন। ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী উইলিয়াম ব্রিন্টন প্রথম অ্যাকিউট, সাব অ্যাকিউট এবং ক্রনিক গ্যাস্ট্রাইটিস সম্পর্কে দীর্ঘ আলোচনা করে গেছেন, যার সবটাই গবেষণালব্ধ। আমাদের যে খাদ্যনালী আছে তার বিভিন্ন অংশের বিভিন্ন কাজ, নামও ভিন্ন ভিন্ন। ইংরাজি নামগুলো বললে আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। প্রথমে মাউথ অর্থাৎ মুখ, তারপরে ফ্যারিংস, তারপরে ইসোফেগাস, তারপরে স্টামাক বা পাকস্থলী, তারপরে স্মল ইন্টেস্টিনের বিভিন্ন অংশ, লার্জ ইন্টেস্টিন, রেকটাম এবং সবশেষে হচ্ছে অ্যানাস। আর আমাদের যে খাদ্যনালীর যে স্ট্রাকচার, তাতে 4টি লেয়ার থাকে: মিউকোসা বা শ্লৈষিক ঝিল্লি, সাবমিউকোসা, মাসকুলারিস প্রোপাইরা এবং সেরোসা। এই প্রত্যেকটি স্তর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এদের কাজও ভিন্ন, এদের গঠন শৈলীও ভিন্ন। কিন্তু কেন হয়? কি কি লক্ষণ থাকে আর তা প্রতিরোধ করারই বা উপায় কি? যখন কেউ গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত হবেন, তার জীবনযাপন প্রণালী কেমন হবে, তার খাদ্যাভ্যাস কেমন হবে, তার চিকিৎসাই বা কিরকম হবে, এই সব কিছু নিয়ে চলুন একটা ছোট্ট গল্প করে ফেলি। গ্যাস্ট্রাইটিস অনেক কারণে হতে পারে। প্রথম হচ্ছে নানান ধরনের ওষুধের কুফলে হতে পারে। যেমন আপনার খুব দাঁতে যন্ত্রণা হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনি পেন কিলার খেয়ে যাচ্ছেন, যেগুলো কিন্তু স্টেরয়েড নয়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। সেগুলো যদি কেউ দীর্ঘদিন খেতে থাকে, হতে পারে গ্যাস্ট্রাইটিস। অ্যাসপিরিন জাতীয় ওষুধ যারা নিয়মিত খান, তাদের কিন্তু গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতেই পারে। দেখুন, অসুখ হলে ওষুধ তো খেতেই হবে, তার সাইড এফেক্ট হলেও খেতে হবে, কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে এইসব ওষুধগুলো অবশ্যই খেতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যারা খুব অনিয়মিত স্পাইসি ফুড খান, রোজ বেশ গড়গড়া করে মাংসের ঝোল ভাত খাচ্ছেন, নানান ধরনের মশলা সহযোগে খাবার খাওয়ার অভ্যেস, সময় নেই, কাজে ব্যস্ত, হতেই পারে গ্যাস্ট্রাইটিস। নিয়মিত জাঙ্ক ফুড খাচ্ছেন, হতেই পারে গ্যাস্ট্রাইটিস। মদ্যপান শরীরের জন্য হানিকারক।
মদ্যপানের ফলে কি হতে পারে? আপনার গ্যাস্ট্রিক জুস নিঃসরণ বেড়ে যেতে পারে, আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিশন বেড়ে যেতে পারে। এবার সে পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না, তো ন্যাচারালি স্টামাকের ভেতরে যে ইনার লাইনিং তাকেই আক্রমণ করছে, তার উপরেই তার শক্তি প্রয়োগ করছে, সুতরাং গ্যাস্ট্রাইটিস। যারা অত্যধিক ধূমপান করেন, যারা নানান ধরনের নেশায় আসক্ত, তাদের কিন্তু গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতেই পারে। এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, এই ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে কিন্তু গ্যাস্ট্রাইটিস হতেই পারে। যখনই জানবেন এই সংক্রমণজনিত কারণে আপনার গ্যাস্ট্রাইটিস হয়েছে, খুব সাবধান হবেন, সঠিক চিকিৎসা করবেন যাতে এটি আলসারের দিকে টার্ন না নেয়। অনেকের পেট ভরে খাওয়ার অভ্যেস আছে, ভালো মন্দ পেয়েছি, সবসময় তো সময় হয় না, বেশ ভালো করে খেয়ে নিই, নেমন্তন্ন বাড়িতে গেছি ভালো করে খাই, বাড়ি এসে ওভার ইটিং হয়ে গেছে, তো আমি কিন্তু খুব সাবধানী, বাড়ি গিয়ে গলায় আঙুল দিয়ে বমি করে ফেলি, এবং মাঝে মধ্যে এটা করে থাকি, তাহলে আমার তো আর বদহজম হবে না। ভীষণ ভুল ধারণা। এই যে আপনি ইনডিউসড ভমিটিং করছেন, অর্থাৎ গলায় আঙুল দিয়ে বমি করছেন, তাতে কিন্তু আপনার স্টামাকের বা পাকস্থলীর যে মিউকাস মেমব্রেন সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকাল মানুষের জীবনে না দুশ্চিন্তাটা খুব বেড়ে গেছে, অবসাদ বেড়ে গেছে। তার ফল কি জানেন? গ্যাস্ট্রিক জুস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলোর সিক্রিশন বা নিঃসরণের পরিমাণ বেড়ে যায়। সেই সঙ্গে সঠিক সময় খাওয়া নয়, সঠিক খাবার খাওয়া নয়, সুতরাং হতেই পারে গ্যাস্ট্রাইটিস। একটা জিনিস দেখবেন, স্টুডেন্ট লাইফে ছেলেমেয়েরা রাত জেগে পড়াশোনা করে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, পরীক্ষার জন্য ভবিষ্যতের জন্য স্ট্রেস টেনশন করে, ফলশ্রুতি গ্যাস্ট্রাইটিস। কোনো কোনো অপারেশনের পরে গ্যাস্ট্রাইটিস হতে পারে, যেমন স্মল ইন্টেস্টিনে কোনো অপারেশন হওয়ার পরে সঠিক পদক্ষেপ না নিলে হতে পারে গ্যাস্ট্রাইটিস। যারা বেরিয়াট্রিক সার্জারি করেন, ওজন কমানোর একটি পদ্ধতি এটি, বা অন্যান্য কারণেও করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রাইটিসের সম্ভাবনা থেকেই যায়। আপনার কি অনবরত হেঁচকি ওঠে আর কোনো লক্ষণ নেই? অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ আপনার গ্যাস্ট্রাইটিস থাকলেও থাকতে পারে। হেঁচকি সংক্রান্ত একটি ভিডিও এই চ্যানেলে আছে, একটু প্লিজ দেখে নেবেন। বমি বা বমি ভাব আছে, ধীরে ধীরে দেখছেন আপনার ওজন কমে যাচ্ছে। চিকিৎসক বললেন আপনি গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভুগছেন, কি কি পরীক্ষা করতে হবে সাধারণত চিকিৎসকই আপনাকে গাইড করবেন। আমি শুধু আপনাদের একটু বলে দিই। প্রথম হচ্ছে রক্ত পরীক্ষা। অনেক সময় দেখা যায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে, কেন? তার কারণ হচ্ছে মৃদু মৃদু রক্তপাত হচ্ছে। এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে কিনা। 3 নম্বর হচ্ছে লিভার ফাংশন টেস্ট। 4 নম্বর হচ্ছে প্যানক্রিয়াটিক যে এনজাইমগুলো থাকে সেগুলির পরিমাণ জানতে হবে। স্টুলের পরীক্ষা, রুটিন এবং কালচার, বিশেষত অকাল্ট ব্লাড আছে কিনা। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কয়েক বছর আগেও যে পরীক্ষা করা সম্ভব ছিল না, সেটা হচ্ছে এন্ডোস্কোপি। তাহলে এই পরীক্ষাগুলো করলে ডায়াগনোসিস করা অনেক সহজ হয়ে গেল। গ্যাস্ট্রাইটিস হয়ে গেছে, চিকিৎসকও বলে দিয়েছেন, তিনি ওষুধপত্রও দিয়ে দিয়েছেন, এবার আপনি কি করবেন? আপনার গ্যাস্ট্রাইটিস ওষুধপত্র খেয়ে সেরেও গেল, যাতে ভবিষ্যতে না হয় সেজন্য আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে নিয়মানুবর্তিতা। সঠিক সময় খাবার খাবেন, সঠিক পরিমাণে খাবার খাবেন, সঠিক পরিমাণে জল পান করবেন, সুষম খাবার খাবেন। চিংড়ি, নারকেল, কাঁকড়া, রেড মিট বা পাঁঠার মাংস, ল্যাম্ব, বিফ, পর্ক, এগুলো কিন্তু সারা জীবনের মতো পারলে ছেড়ে দেবেন। খাবার যেটা খাবেন তাতে অতিরিক্ত মশলা দেবেন না, কারণ অতিরিক্ত মশলার গুঁড়ো যদি ব্যবহার করেন, আপনি খালি চোখে দেখছেন সেটা জলে মিশে পেস্ট তৈরি হয়েছে, বাস্তবে কিন্তু তা হয় না। ওই যে মশলার পার্টিকলসগুলো থাকে সেগুলো ওই ক্ষতস্থানে জমে যায়, গিয়ে ভবিষ্যতের জন্য ক্ষতি করে। অতিরিক্ত ঘি, মাখন, চিজ বন্ধ। লঙ্কার গুঁড়ো একেবারে বন্ধ, চিলি ফ্লেক্স একেবারে বন্ধ। অনেকের ধারণা আছে গ্যাস্ট্রাইটিস হয়েছে আইসক্রিম খাও, ঠান্ডা দুধ খাও, এটা কিন্তু ভীষণ ভুল ধারণা। এতে অ্যাসিডিটি অনেক বেড়ে যেতে পারে। তাই মিল্ক প্রোডাক্ট কিছুদিনের জন্য বন্ধ রাখবেন। গ্লুটেন ফ্রি খাবার খাবেন, ভাত তো অবশ্যই খাবেন। যদি সুগার অত্যধিক বেশি না থাকে
আলু বা মিষ্টি আলু খাবেন, সবজি সেদ্ধ প্রচুর খাবেন, ডাল সেদ্ধ খাবেন, লাউ, কুমড়ো, পটল, ঝিঙে সব খাবেন। মাছ যারা খান তারা তো মাছ খেতেই পারেন। ফলের মধ্যে সাইট্রাস ফ্রুটসগুলো বাদ দেবেন, অর্থাৎ লেবু জাতীয় জিনিসগুলো কিছুদিনের জন্য বাদ দেবেন। খেতে পারেন জামরুল, শাকালু, তরমুজ, কাঁঠালি কলা। অতিরিক্ত কাঁচা নুনটা খাবেন না, সেটা কিন্তু এতে ক্ষতি করবে। খাবার অন্তত 2 ঘন্টা পরে শুতে যাবেন। আর্থ্রাইটিস যুবক বয়সেও হতে পারে, প্রৌঢ় বয়সেও হতে পারে, আবার প্রবীণ বয়সেও হতে পারে। সুতরাং যারা চাকরি স্থলে যাওয়ার আছে অথচ গ্যাস্ট্রাইটিসে ভুগছেন, কোনো রকমে নাকে মুখে গুজে দৌড়ে বেরিয়ে গেলেন, এটা করবেন না। একটু আগে খেয়ে নেবেন, একটু কম করে খাবেন, যা খেতে পারেন তার একটু কম খাবেন। খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাবেন না, অন্তত 8 ঘন্টা পরে জল খাবেন। যদি গলা শুকিয়ে যায় অল্প সিপ করে করে 2-4 চামচ জল খেতে পারেন। তাহলে আর ভয় পাচ্ছেন না তো? সাধারণ গ্যাস্ট্রাইটিস হয়েছে, সেটা অ্যাকিউটও হয়ে থাকতে পারে, ক্রনিকও হয়ে থাকতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের কাজের হয়ে থাকে, তাহলে কমেন্ট করবেন প্লিজ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে খাওয়া দাওয়া করুন আর আনন্দে থাকুন। ওম শান্তি।